কয়েকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আমরা সেই জায়গায় ছিলাম। কিছু কিছু বিষয় ছিল কমিশনের কয়েকজন বিজ্ঞ সদস্য, তারা যেগুলো বাংলাদেশের সামাজিক অবস্থায় পরিস্থিতিতে এবং আমাদের বিদ্যমান সামাজিক অ্যাটমসফিয়ারে যেটা বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বলেছেন, আর যেগুলো এক্সপেরিমেন্ট করার দরকার ছিল সেটা এক্সপেরিমেন্টালি করেছেন। আমরা একটা ট্রায়াল এন্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যে ভবিষ্যতে হয়তো এগুলো আমরা ধারণ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ঐক্যমত্য কমিশনের বিষয়। সেই জায়গায় জাতীয় মানবাধিকার কমিশনের বিষয়টা ওয়াইডলি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যেহেতু we have witnessed a severe human rights violation in our country by the past regime, especially by the state organs or apparatus, এখানে তো কোনো সন্দেহ নাই। আর exactly সেই জন্যই as a party and as a nation we are very much committed to ensure the human rights and especially constitutionally recognized fundamental rights. এগুলো আমাদের কমিটমেন্ট আছে, আমাদের ম্যানিফেস্টোতে আছে, এবং আমাদের 31 পয়েন্টেও আমরা এর এগুলো উচ্চারণ করেছি। বিভিন্ন বিষয়ের উপরে আমরা কমিশন গঠন করার কথা বলেছি, সেখানে মানবাধিকার কমিশনের কথা আমরা উল্লেখ করেছি। এখন যে মানবাধিকার কমিশন অর্ডিন্যান্সটা করা হয়েছে, সেই কমিশনের অর্ডিন্যান্সটা আমি ডিটেইল চুপ বলিয়েছিলাম, এখন মনে নাই, এখন অনেকদিন আবার দেখতে হবে। তার মধ্যে আমরা অনেক কিছু বিষয়ে একমত হতে পারি, প্রায় সব বিষয়ে একমত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কিছু কিছু বিষয়ে আমাদের হয়তো কিছুটা অ্যামেন্ডমেন্ট আনতে হতে পারে, যেটা পার্লামেন্টে আমরা বিল আকারে এনে সেগুলো তখন দেখবো, আপনারাও দেখবেন। তবে এক্স্যাক্টলি ইন্টারিম গভর্নমেন্ট যে সমস্ত অর্ডিন্যান্স গুলো যেভাবে তাদের ধ্যান ধারণা মতে পাস করেছে বা অর্ডিন্যান্স জারি করেছে, সেই অর্ডিন্যান্স গুলো অধিকাংশই আমার মনে হয় আমরা এক্স্যাক্টলি গ্রহণ করতে পারি, কিন্তু বেশ কিছু অর্ডিন্যান্স আছে যেগুলো আলোচনা দাবি পজিশন মিলে আমরা সেটা আলোচনা করব। সেই ক্ষেত্রে দাদা যেটা বললেন যে গড়ে এবারে যে 4টা করে অর্ডিন্যান্স পাস করতে হবে, সেই ক্ষেত্রে যেহেতু একটা বাধ্যবাধকতা আছে যে জাতীয় সংসদের সেশন যেদিন বসবে তার থেকে 30 দিনের মধ্যে এগুলো আইদার ল্যাপস অথবা পাস অথবা অ্যামেন্ডেড আকারে গ্রহণ করতে হবে। এখানে একটু মুশকিল হয়ে গেছে, এই 30 কার্য দিবস নয়, এটা হচ্ছে 30 দিন। তার মানে মাঝখানে বন্ধ টন্ধ থাকলেও সেটা গণ্য করতে হবে। এখন আমাদের সেশন বসছে 12 তারিখ, 12 তারিখের পরে 13, 14 উইকলি হলিডেজ, এরপরে 15 তারিখ আমার বসার সম্ভাবনা আছে, 16 তারিখ সবে কদর, তারপরে একদিন ন্যাশনাল হলিডে ছিল না, একদিন মাঝখানে ব্রিজ হলিডে আমরা করে দিয়েছি, সেটা একদিন খোলা ছিল, সেটা আর সম্ভব হচ্ছে না সেশন বসা। তারপরে লং হলিডেজ পুরো 7 দিনের, এরপরে 26শে মার্চ 25শে মার্চ এগুলো অবজার্ভ হবে ন্যাশনালি। একটা হচ্ছে গণহত্যা দিবস আর একটা স্বাধীনতা দিবস। গণহত্যাটা আমরা পালন করি দিবসটা, স্বাধীনতাটা উদযাপন করি। এই হিসাবে দেখা যায় 29 তারিখের আগে সেশন সম্ভব হচ্ছে না, এখানেই 15 দিন হয়ে গেল। তো দাদার এভারেজ হিসাব করতে গেলে সেটা এখন 8টা হয়ে যাবে। তো রেগুলার 8টা অর্ডিন্যান্স পাস করা, উত্থাপন করা বিল আকারে প্রত্যেকটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কতটা সম্ভব জানি না, তবে আমরা যেগুলো পারবো না সেটা হয়তো অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, কিন্তু পরবর্তী সেশনে সেই আইনগুলো আমরা বিল আকারে আনতে পারবো। তাই আমরা সেই জন্য একটা প্রারম্ভিক ভাষণ দিয়ে রাখবো, যেটা আমাদের জন্য সংসদের সময় এবং এই 30 দিনের সীমাবদ্ধতার ভিতরে যেটা সম্ভব সেটা আমরা করবো। তার মধ্যে অবশ্যই মানবাধিকার কমিশনের অর্ডিন্যান্সটা থাকবে আশা করি।
অবশ্যই এটা আইনমন্ত্রী হলে ভালো হতো। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে হয়তো আমার মন্ত্রণালয়ের অধীনে আইনগুলো সম্পর্কে কথা বলতে পারতাম। এখানে আমাদের মন্ত্রণালয়ের অধীনে 7টা অর্ডিন্যান্স আছে। এই 133টার মধ্যে কিছু কিছু আছে যেগুলো একদম পত্র পাঠ অনুমোদন করা যাবে, যেগুলো খুব সামান্য সামান্য। কিন্তু বেশ কিছু অর্ডিন্যান্স আছে, যেমন গুম কমিশন সংক্রান্ত আছে, মানবাধিকার সংক্রান্ত আছে, তারপরে আরো দুই একটা আছে যেগুলা রিলেটেড, এখন সব আমি বলতে চাই না, মনেও নাই, যেগুলো বিস্তর আলাপ আলোচনার মধ্য দিয়ে রেসপেক্টিভ মিনিস্ট্রি গুলো যে বিল আকারে আসবে, সেটা বিশেষ কমিটিতে যাবে। যাওয়ার পরে সেটা ফার্স্ট রিডিং এর পরে সেকেন্ড রিডিং এ বিলম্বে বিবেচনাতে গ্রহণ করা হোক। আপনারা হয়তো এই ল্যাঙ্গুয়েজ গুলো জানেন। সেকেন্ড রিডিং, সেই সেকেন্ড রিডিং এর মধ্যে অনেক কিছু আলোচনা হবে, তারপরে থার্ড রিডিং এ আইন পাস হবে। এটা সময় নেয়। এখন এই সংক্ষিপ্ত 30 দিনের ভিতরে কতটা আমরা এই আইন পাস করাতে পারবো ঠিক বলতে পারছি না, কিন্তু আমি এশিওর করতে পারি আমরা অধিকাংশই আমরা ধারণ করব, যেগুলো হয়তো আমরা এজ ইট ইজ গ্রহণ করতে পারবো সেটা ওইভাবেই আমরা আইন করে আগে নিয়ে আসবো। বিল আকারে আনতে হয় প্রত্যেকটা আইন রেসপেক্টিভ মিনিস্ট্রি থেকে। আর যেগুলো অ্যামেন্ডমেন্ট সহকারে আমাদের করতে হবে, সেটার জন্য একটু সময় লাগে। আর কিছু কিছু অর্ডিন্যান্স হয়তো ল্যাপস হবে, স্বাভাবিক কিংবা হার্মলেস, তবে এগুলো হেফাজত এবং রহিতকরণের সাথে হেফাজতকরণ করা হয় আর কি আইনের ভাষায়। তো সেটা সেইভাবেই আমরা গ্রহণ করব। এটা গেল আপনার হিউম্যান রাইটস কমিশন গঠন এবং আইন সংক্রান্ত। তবে আমরা বিগত দিনের অভিজ্ঞতায় রেহমান সোহান স্যারের কথায় আসি, যে একটা ভিকটিম হিসাবে আমি এখন কথা বলি। আমি কি চাইবো বাংলাদেশে কোনো গুমের সংস্কৃতি থাকুক? বাংলাদেশের কোনো মানুষ চায়? তো সুতরাং আমরা এই গুম কমিশনের যে আইনটা রয়েছে, এর মধ্যে দুই একটা বিষয় একটু ভুলভ্রান্তি রয়ে গেছে, যেগুলো স্ক্রুটিনি করতে হবে। যেমন যেহেতু যারা প্রণয়ন করেছে তারা হচ্ছে এত গভীরে যান নাই, তবে উদ্দেশ্য ভালো এবং আইনের উদ্দেশ্য এবং কারণ সম্পর্কিত প্যারাও ভালো। যেগুলো প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়েছে ওইখানে কিছু ভুলভ্রান্তি আছে, যে সুপিরিয়র লায়াবিলিটি যেটা ফিক্স করা হয়েছে তার মধ্যে কারা কারা ইনক্লুড হবে, কখন হবে, ইত্যাদি বিষয়ে একটু স্ক্রুটিনি করতে হবে। আর গুম কমিশনের বাইরে আরো একটা এই জাতীয় আইন হয়েছে, আমি ঠিক স্মরণ আনতে পারছি না, যেগুলো আমাদেরকে ধারণ করতে হবে যাতে দেশে ভবিষ্যতে হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা জিরোতে চলে যায়। সেজন্য আমাদেরকে গ্রাজুয়ালি একটা ডেভেলপমেন্টে যেতে হবে। ওভারনাইট হয়তো আমরা 100% অ্যাচিভ করতে পারবো না, কেননা আমাদের সামাজিক এবং ধর্মীয় কালচার এবং আমাদের ল্যান্ড পিকুলিয়ারিটিস এর কারণে আমাদের অনেক কিছু হয়তো আমরা এলাও করতে পারবো না। সাচ এস হিল ট্যাক্স এর বিষয়টা আলাদা, আপনারা চিন্তা করে দেখেন। এখানে যদি আমরা 100% হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়টা নজরে আনি, তাহলে আমাদের ডিফেন্স ফোর্সের জন্য অনেক কিছু আমরা প্রয়োগ করতে দিতে পারবো। অথচ দেখা যাবে ওখানে এমন কিছু বিষয় হচ্ছে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং স্বাধীনতাকে নিশ্চিত রাখতে, রাষ্ট্রীয় অখণ্ডতাকে নিশ্চিত রাখতে অনেক সময় ডিফেন্স ফোর্সের অনেক বিষয়ে তাদের হস্তক্ষেপ করতে হবে, যেটা আবার যদি আমরা হিউম্যান রাইটস কমিশনের ভিতরে 100% নিয়ে আসি, সেটা আরো বড় থ্রেট হয়ে যাবে। আমাদের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে দেখা যাবে আমরা এখানে পুরোপুরি এলজিবিটিকিউর স্বাধীনতা এদেশে নিশ্চিত করতে পারবো কিনা। আপনারা বলেন, আপনারা যারা সামনে বসে আছেন, আমাদের যে সামাজিক এবং ধর্মীয় যে আচার আছে, আমাদের এখানকার যে ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, তাতে আমি আপনাদের উত্তরটা এখনই আশা করছি না, কিন্তু যখন আপনারা অন্য পক্ষ থেকে সিভিয়ার আন্দোলনের সম্মুখীন হবেন এই ক্ষেত্রে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের এই সমাজটা গ্রাজুয়ালি আমরা উত্তরণ ঘটাতে হবে। এই বিষয়গুলো ওভারনাইট আমরা সেই জায়গায় যেতে পারবো না। এগুলো হচ্ছে আমাদের বাস্তব চিন্তা চেতনা। আমরা চাই হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডটা আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাক, কিন্তু সেই জন্য আমাদেরকে বোধহয় ব্রিদিং স্পেস দিতে হবে, গ্রাজুয়ালি যেতে হবে। বিকজ আমরা প্রেডিক্ট করতে পারি কারা কারা কিভাবে কোন কোন ক্ষেত্রে বাধা দিতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে। এই বিষয়গুলো আমি ডিটেইল আপনাদের সামনে বেপরদা না করলেও আপনারা নিশ্চয়ই পর্দার ভিতরে কি আছে বুঝতে পারছেন।
যাই হোক, এখন আমার অনেক বক্তার বক্তৃতা আমার শোনার সৌভাগ্য হয়নি। যাদের বক্তব্য শুনলাম তাদের মধ্যে ফজলু ভাই যেটা বলেছে, এখনো একটা বক্তৃতার বিষয় নিয়ে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আমি এগুলোর কোনো জবাব দিতে চাই না। আমাদের সামাজিক পরিস্থিতি এবং আমাদের যে পলিটিক্যাল কালচার, এটাকে আমরা উন্নত করার চেষ্টা করব গ্রাজুয়ালি, কিন্তু ওভারনাইট আমাদের এই পলিটিক্যাল কালচার কি 100% ডেমোক্রেটিক প্র্যাকটিসে আমরা আসি গেছি? আসতে পারি নাই। তো সুতরাং আমাদের এই পলিটিক্যাল কালচারটা আপনি যেটা আশা করছেন সেটা ইনশাআল্লাহ একদিন আমরা পাবো, কিন্তু সেটার জন্য আমাদের সময় লাগবে। আমরা ডেমোক্রেটিক গুড প্র্যাকটিস করতে চাই, কালচার আমরা নিয়ে আসতে চাই। আমরা ব্যাড কালচার যেগুলো অতীতের সেগুলো রয়ে গেছে সেগুলোকে আমরা এলিমিনেট করে দিতে চাই থ্রু আওয়ার ব্যাড গুড প্র্যাকটিস এবং গুড পলিটিক্যাল ডেমোক্রেটিক কালচার সৃজন এবং লালন করার চর্চা করার মধ্য দিয়ে। সেই জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা নিজেরা যদি পার্লামেন্ট থেকে সেই চর্চা শুরু করি এবং লার্জ পলিটিক্যাল পার্টিগুলো যদি স্টেজে সেগুলো আমরা করা শুরু করি, ময়দানে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে এগুলা ব্যাড প্র্যাকটিস এলিমিনেট হয়ে যাবে। আশা করছি যে কোন নেতা ভাষণকে কেন্দ্র করে ভবিষ্যতে এরকম কেউ কোনো আচার আচরণ করবে না যাতে করে আমাদের আহত হতে হয়। তবে এটা ঠিক না বলে অনেক কিছু বলে ফেললেন, সেই জন্য অনেক কথা সহজ কথা যায় না বলা অতি সহজে। তো আমরা যেটা বলতে চেয়েছিলাম, মুক্তিযুদ্ধের সময় কি মুক্তিযুদ্ধের হাতে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়নি? হয়েছে, কিন্তু এভরিথিং ইজ ফেয়ার, কি যেন আগে বলতো লাভ ওয়ার, আর এখন আমরা বলি পলিটিক্স। এভরিথিং ইজ লাভ ওয়ার, এভরিথিং ইজ ফেয়ার, ফেয়ার। লাভ ওয়ার এন্ড পলিটিক্স। আমি এটি এখানে এই জন্যই বলতে চাচ্ছি, যদি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যদি হিউম্যান রাইটস ভায়োলেশনটা আমরা সেইভাবে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার বলি, ইন পলিটিক্স বলি, আমরা যদি জুলাই গণ অভ্যুত্থানে যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে যদি সার্টেন কিছু কিছু যারা আমাদের উপরে মানে স্টেট অর্গান, স্টেট অপারেটর যারা আমাদের উপরে হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে, ম্যাসাকার করেছে, মাস কিলিং করেছে, যাদের গুলিতে 1400 বেশি আমার মানুষ শহীদ হয়েছে, আমাদের ছাত্র জনতা, তাদের বিরুদ্ধে আজকাল কিছু কিছু আওয়াজ হচ্ছে যে তাদের যে মামলা করার অধিকার নাই। কেন আপনারা ইন্ডেমনিটি দিলেন? কেন জুলাই জাতীয় সনদে একটা দফার মধ্যে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো? তো এটা কি আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন ধরবেন? যুদ্ধের ময়দানে যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে যদি আমার কোনো কর্মকাণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন অন্তর্ভুক্ত হয়, সেটাতে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তো সেই জন্য সেই ইন্ডেমনিটিকে আমরা সমর্থন করেছি। এখন যদি বলা হয় যে তাদেরকে মামলা করতে দিতে হবে, ইত্যাদি দিতে হবে, তাহলে মুক্তিযোদ্ধারা রাজাকারকে হত্যা করার দায়ে এখন মামলা করা যাবে? অনেকটা সেরকম। তো সুতরাং এক্সেপশন সব জায়গায় আছে, আমরা সবকিছুকে হিউম্যান রাইটস ভায়োলেশন বলতে পারবো না। আমাদের অবস্থা গণ অভ্যুত্থানের সময় আমরা যেভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরকে ইন্ডেমনিটি দিয়েছি, সেটাতে আমাদেরকে সম্মত থাকতে হবে জাতীয় ভিত্তিতে। এগুলো আমি এখানে খোলাসা করে বলছি, কারণ এখানে আমরা ন্যাশনালি ঐক্যমত্য পোষণ করেছি। এটা জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামায় আমরা সেটা স্বাক্ষর করেছি। তো এখন যেটা আমরা সংসদীয় কমিটিতে আপনি বললেন যে কি আলাদা একটা আলাদা কথা ফাঁস করে দিই, আমরা বলেছি আমরা কোনো আরোপিত আদেশ যেগুলো জবরদস্তিমূলক ভাবে আমাদের উপরে ইম্পোজ করা হয়েছে সেটার মধ্যে নাই। তবে আমরা জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করব। যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, অনেক দল অনেক রকম নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেক দফাতে আমরাও দিয়েছি। সেখানে বলা আছে যদি নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, সেই সমস্ত দল সমূহ সেটা বাস্তবায়ন করতে পারবে। সেই অ্যাকর্ডিংলি 70 অনুচ্ছেদের কথা আমরা বলছি। আমরা 4টা বিষয়ে সম্মত হয়েছি, কিন্তু অনেক দল 2টো বিষয়ে সম্মত হয়েছে।
অর্থবিদ এবং আস্থা বোর্ড, এই দুইটা বাদে বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীন। আমরা বলেছি না, আরো দুইটা বিষয়ে পড়া দিন, একটা হচ্ছে সংবিধান সংশোধনী, আর একটা হচ্ছে যদি দেশের যুদ্ধ পরিস্থিতি কখনো হয় সেই সময় যে আইন আসবে সেটা তাদের পক্ষে থাকবে। তো এই চারটা বিষয় বাদে বাকি বিষয় স্বাধীন। এই দুইটাতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল। এখন আমরা ম্যান্ডেট পেয়েছি, আমরা ইশতেহার উল্লেখ করেছি, সুতরাং আমরা ওইভাবে যাব। আমরা বলেছি যে 100 আসনের উচ্চ কক্ষ নির্মিত হবে এবং আসনের অনুপাতে হবে, সেখানে সংবিধান সংশোধনটা যাবে না। এই দুইটা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। অন্যান্য দল সেটার বিরুদ্ধে, তারা 100 আসনে আছে, আসনের অনুপাতে নাই, ভোটের সংখ্যা অনুপাতে আছে, তারা সংবিধান ওখানে সংশোধন নিতে চায়, আমরা ওখানে নিতে চাই। সুতরাং যেভাবে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা ইশতেহার উল্লেখ করেছি এবং আমরা সেভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে, আমরা সেভাবে যাব। এই হচ্ছে আমাদের কথা। এখন আমাদেরকে যদি বলা হয় যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেন নাই কেন, আমরা বলবো আপনারা নিয়েছেন কেন? কেননা আমাদের এখানে একটা ব্যালট ছিল জাতীয় সংসদ নির্বাচনের জন্য, সেই ব্যালট যে সংসদ সদস্য প্রার্থীদের মার্কা ছিল, সেই মার্কাতে জনগণ ভোট দিয়েছে, আমরা সংসদ সদস্য হয়েছি। আমাদের ইশতেহার অনুসারে আমরা ম্যান্ডেট প্রাপ্ত হয়েছি, আমরা সংসদ সদস্য হিসেবে সেই ম্যান্ডেট অনুসারে সার্বভৌম জাতীয় সংসদ আমরা প্রতিনিধিত্ব করব। এখানে কোনো ব্যালটে তো সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের ভোট হয় নাই। হ্যাঁ, যদি গণভোটের রায় আমরা মান্য করি, সম্মান দিই, সেটা তো সংসদে আসতে হবে, এসে আমরা সংসদে আলোচনা করব এবং সবাই যদি সম্মত হয়, সংবিধানে গৃহীত হয়, তখন সেটা শপথ নেওয়ার প্রশ্ন আসবে, কোন ফর্মে নেওয়া হবে, কে শপথ গ্রহণ করাবেন, তখন সেভাবে যাবে। এখন জবরদস্তি যদি আমাদেরকে কালকে বলা হয়, অবশ্য বললে মনে হয় কালকে যে আপনারা শপথ গ্রহণ করুন, সেটা তো হতে পারে না, এটা তো জবরদস্তি মনে। আমরা এইভাবেই ডেমোক্রেটিক চর্চাটা আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে জাতীয় সংসদের ভিতরে সীমাবদ্ধ রেখে আমরা গণতন্ত্রকে বিকশিত